স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বীজহীন আঙুরের জাত উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। দেশে উৎপাদন করা যাবে বিদেশি জাতের সমতুল্য ফল। দেশীয় জাত থেকে বিভিন্ন অঞ্চলের উপযোগী উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করেছে বিজ্ঞানী নাজমুল হক। ফলন দেবে প্রতিকূল পরিবেশে। রং মিস্ত্রির কাজ করে অল্প আয় দিয়ে শিক্ষা ও সমাজসেবায় মহৎ উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে ঝিনাইদহের জহির রায়। বীজহীন আঙুরের জাত উদ্ভাবন করেছেন যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের আশা, এতে করে বিদেশি আঙুরের সমতুল্য মানের আঙুর উৎপাদন করা সম্ভব হবে দেশে। এতে চাষিরা যেমন লাভবান হবেন, তেমনি সাধারণ মানুষের হাতেও থাকবে, নাগালের মধ্যেই থাকবে ফলটি। বছর দশেক আগেও পুরোপুরি আমদানি করে মেটানো হতো আঙুরের চাহিদা। তবে ধীরে ধীরে দেশে উৎপাদিত ফলও আসছে বাজারে। কিন্তু মিষ্টি কম হওয়ার পাশাপাশি বীজ বেশি হওয়ায় দেশীয় আঙুরের চাহিদা বেশি নয় খুব একটা। 3-4 বছর ধরে চাষ করতেছে, কিন্তু খালি বীজের কারণে আমরা বাজারটা করতে পারি না। এটার ভিতরে এই যে বিসি বলেন, বিসির কারণে আর কি মার্কেটে নিয়ে গেলে এটা আপনি সেই যে পয়সাটা, সেই রিলেজ পয়সাটা পায় না। এই সমস্যা দূর করতে গবেষণা চালাচ্ছে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। সম্প্রতি হরমোন কালচারের মাধ্যমে বীজহীন আঙুরের নতুন একটি জাত উদ্ভাবন হয়েছে সেখানে। ডক্টর নাজির ওনার পরামর্শ মতে আমরা যশোরে এখানে হরমোনটা প্রয়োগ করে আমাদের ফলে, এবং এবার আমরা 2015 সালে খুব ভালো রেজাল্ট পাই। প্রায় 99% ফলে সেই বীজটা নেই। নতুন জাতের এই আঙুর চাষিদের কাছে জনপ্রিয় হবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। জাতটি দ্রুত চাষিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তারা। কয়েক বছরের মধ্যে আমরা কৃষকদের হাতে বীজবিহীন এবং মিষ্টি আঙ্গুরের জাত তুলে দিতে পারবো, এবং তখন আমাদের এই যে বিদেশের পরে নির্ভরতা অনেকটা কমে আসবে। এই আঙুরের স্বাদও বিদেশি আঙুরের সমতুল্য বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এটি চাষ করলে ভালো বাজার মূল্য পাবেন চাষিরা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নাজিরুল ইসলাম। কথা বলছি তার থেকে। নাজিরুল ইসলাম, প্রথমেই জানতে চাইব যে দেশে যে ফল উৎপাদন হয় আঙুর, সেগুলি আমরা দেখি যে অনেক বিচি থাকে এবং টক। কেন হয়? এটা কি বিদেশি জাতের সঙ্গে এই জাতের কোনো পার্থক্য আছে বলে, নাকি পরিবেশের কারণে? না, এটা আমাদের দেশে যে আঙুরটা মানে বংশানুক্রমে হয়ে আসতেছে, এটা টক এবং বীজ আছে। আর বিদেশে যে জাতটা পাওয়া যায় এটা বীজবিহীন, তারা হাইব্রিডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে তারা উদ্ভাবন করেছে এবং তাদের আবহাওয়া এটা ভালো ফলন দেয়। তো আমাদের দেশে আমরা এই সমস্ত জাত এনে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের আবহাওয়া এই জাতগুলো না একটাও সার্ভাইভ করে নাই। এটা ইতিমধ্যেই যে উন্নত জাত বিভিন্ন দেশে আছে, সেগুলি বাংলাদেশে আনলেও তারা ওই রকম ফল দেবে, আমাদের আবহাওয়া এটা মানে ওই রকম ফলাফল দিবে না। এখন আপনারা যে নতুন জাতটি উদ্ভাবন করেছেন, এইটির গবেষণাটা কিভাবে করেছেন এবং এখন কি পর্যায়ে আছে? আমরা গবেষণা করেছি আমাদের যে জাতটা আছে গ্রামে গঞ্জে যেটা পাওয়া যায়, টক এবং বিসি আছে, আমরা চেষ্টা করছি এই জাতটাকে কিভাবে বিসি মুক্ত করা যায় এবং এর ফলের গুণাগুণ ভালো করা যায়, অর্থাৎ মিষ্টি করা যায়। হ্যাঁ, সাথে সাথে যদি বীজ না থাকে তাহলে আরও ভোক্তার কাছে চাহিদা বাড়বে। তো এটা আমরা করেছি যে এক ধরনের বৃদ্ধি নিয়ন্ত্রক, যেটা আমরা হরমোন বলি, GA3 যার নাম, এইটা আমরা প্রয়োগ করেছি নির্দিষ্ট মাত্রায়, এবং ফুলের একটা পর্যায় থাকতে হবে। সেই পর্যায়ে প্রয়োগ করার পরে আমরা এটা বীজবিহীন করেছি। আর এটা আমাদের এই জাতটা কিন্তু সারা বছরই ফল দেয়। কিন্তু আমাদের দেশে আবহাওয়াটা ধরেন যে শুষ্ক আবহাওয়ায় আঙুর যেহেতু ভালো হয়, অক্টোবর থেকে এপ্রিল মের ভিতরে যদি আমরা ফলটা নিতে পারি তাহলে ফলটা কিন্তু আমরা উন্নত করতে পারবো। আরেকটা কথা হচ্ছে, আঙুর কিন্তু লতা জাতীয় উদ্ভিদ হলেও আমরা ছাঁটাই প্রক্রিয়ার মাধ্যমে একে আমরা একটা বৃক্ষের আকার দিতে পারি, তখন কিন্তু এত লতা হবে না। লতা বেশি হওয়ার মানে হচ্ছে ফলের সাথে পাতা এবং লতার একটা প্রতিযোগিতা থাকে। তো যখন কাণ্ডটা হয়ে যাচ্ছে, তখন পাতায় যে খাদ্য উৎপাদন করবে তার সম্পূর্ণটাই আপনার ফলে চলে যাবে, এবং যে কারণে ফলের গুণগত মান বৃদ্ধি পাবে। তো সাধারণত
একটা আঙ্গুর বাগান থেকে বাণিজ্যিক ভিত্তিতে উন্নত মানের ফল পেতে প্রায় 5-7 বছর তো আপনার লাগবেই আমাদের এই আবহাওয়ায়। আর একটা জিনিস হচ্ছে যে সমস্ত দেশ আঙুর রপ্তানি করে থাকে তাদের দেশেও কিন্তু সাধারণ কৃষকরা এটা করতে পারে না, কারণ আঙুরের জন্য অত্যাধিক আপনার পরিচর্যার দরকার হয়, বেশ বিজ্ঞান ভিত্তিক পরিচর্যার দরকার হয়, যে কারণে আঙুর একটা ফার্মিং সিস্টেমের মাধ্যমে আঙুর তৈরি হয়ে থাকে। বাংলাদেশে কি ফার্মিং সিস্টেমে আঙুর চাষ শুরু হয়েছে কোথাও? না, কোথাও শুরু হয় না, বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও করে থাকেন, এবং অনেক সময় তারা অনেক কৃষক বিদেশ থেকে জাত এনেও পরীক্ষা করে থাকে, কিন্তু যেহেতু এত উন্নত কলা কৌশল আমরা এখনো কৃষকদের মধ্যে ছড়াই দিতে পারিনি, যে কারণে হয়তো এটা এখনো সম্ভব হয়নি। তবে আমরা আশাবাদী যে আমাদের এই প্রযুক্তিটা যদি আমরা ঠিকমতো কৃষকদের মধ্যে ছড়াতে পারি তাহলে এটা ভবিষ্যতে অনেকেই পারবে যদি ফার্মিং সিস্টেমে আঙুর করতে চাই। আপনি তো আঙুর চাষিদের সঙ্গে যোগাযোগ করেন, এখন যারা চাষ করছে তারা যেই ফলটা ফলাচ্ছে সেইটা কিভাবে বাজারজাত করছে? আমাদের দেশে এখনো সেই বাণিজ্যিক ভিত্তিক আঙুর চাষ হয় না, তো তারপরেও আমাদের দেশে কিন্তু আঙুরের জনপ্রিয়তা প্রচুর, এবং এর কারণই হচ্ছে শুধুমাত্র আমদানি করার কারণে। কারণ যে দেশে এটা উৎপাদন হয় তারা আমাদের দেশে এটা রপ্তানি করে, এবং ভোক্তার ভিতরে এর উপর একটা চাহিদাও তৈরি হয়েছে। চাহিদা তো আছে, সবসময় আছে, কিন্তু আঙুর যেহেতু এটা পচনশীল ফল, যখন বিদেশ থেকে আসে নিশ্চয়ই কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে, যার কারণে দেশে উৎপাদন হলে হয়তো সেই ধরনের ফরমালিন বা এই জাতীয় জিনিসের প্রয়োগ। হ্যাঁ, এটা একটা ঠিকই বলেছেন, কিন্তু আঙুরে অত্যাধিক পরিমাণে আপনার রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, কীটনাশক বা ছত্রাকনাশক এই সমস্ত, এবং যা ফরমালিন জাতীয় বা ফলকে যাতে না পচে এই জন্য অনেক প্রকার রাসায়নিক দ্রব্য দিয়ে আমাদের দেশে ওটা পাঠানো হয় বা রপ্তানি করা হয়, যে কারণে আমরা যদি নিজেরা এটা উৎপাদন করতে পারি, এবং তার গুণগত মান হয়তো প্রথম দিকে অত ভালো হবে না, কিন্তু যখন আমরা অভ্যস্ত হয়ে যাব, পরিচিত হয়ে যাব বিভিন্ন কলা কৌশলের সাথে, তখন ঠিকই আমরা বিদেশিদের মতো আঙুর তৈরি করতে পারবো বা উৎপাদন করতে পারবো। এখন আপনারা গবেষণা করে এইটার মান একটু বাড়িয়েছেন আমরা যতদূর দেখেছি, সেইটা কি পর্যায়ে আছে? ধরেন যদি একটু আপনি তুলনা করেন যে বিদেশি একটা আঙুরের সঙ্গে তুলনা করলে কতটুকু পার্থক্য আছে? তো আমার মনে হয় এটা আপনাদের রিপোর্টার যশোর থেকে ওটা দেখছেন। তো এখন যে পর্যায়ে আমরা আছি, আমাদের ওই যে আঙুরের জাতটা আমাদের দেশে আছে, এটা আমাদের লোকালি জাত, শুধুমাত্র আমরা পরিচর্যার মাধ্যমে এটা আমরা উন্নত করেছি, এবং এটা বাজারের আঙুরের থেকে কোনো অংশে কম না, সমানে আছে, কাছাকাছি মানে। তবে এটা আমাদের এখনই গবেষণা পর্যায়ে আছে। তো এটার মানে এই না যে আমরা আগামীকাল থেকেই দেশে আঙুর ছড়াই দিতে পারবো। আমাদেরকে আরো গবেষণা করতে হবে, আরো কৃষকদেরকে এটা সচেতন করতে হবে, আমাদেরকে আরো জানতে হবে, এবং আপনাদের গবেষণাও আরো কিছু দূর এগিয়ে নিতে হবে, এটাকে বাণিজ্যিকভাবে ভায়াবল করতে হবে। বাণিজ্যিকভাবে আমাদের এটা দেখতে হবে কতটুকু এটাই হয়। আর একটা জিনিস হচ্ছে আমাদের কিন্তু 6টা ঋতুর দেশ, আমাদের কিন্তু ফল কিন্তু আম ফোরালে জাম, জামের পরে কাঁঠাল, এইভাবে আসতেই থাকে। আর যে দেশে আঙুর হয় সেই দেশে কিন্তু এত ঋতু পরিবর্তন হয় না, ওদের আবহাওয়ায় খুব সহজেই আঙুর করা যায়, এটাও একটা জিনিস দেখতে হবে। তো যে কারণে আমাদের দেশে আঙুর চাষটা একটু বিজ্ঞান ভিত্তিক, এবং সেইভাবেই আমাদের আগাতে হবে। আগেই বলেছি যে আমাদের এটা শুষ্ক আবহাওয়া খুঁজে নিতে হবে, এবং সেটা অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। কোনো বিশেষ এলাকা আছে যেদিকে আঙ্গুরের সম্ভাবনা বেশি? হ্যাঁ, আমার অভিজ্ঞতা দেখেছি যে যশোর, ঈশ্বরদী, রাজশাহী বা নাটোর, এই সমস্ত এলাকায় একই আঙুর যেটা আমরা নরসিংদীতে করছি, ওই এলাকায় বৃদ্ধিও ভালো, ফলও ধরে ভালো। তুলনামূলকভাবে আমাদের আবহাওয়া বা মাটির গুণাগুণের উপরে নিশ্চয়ই মাটির তো আছে, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে আবহাওয়া। কোনো বিশেষ করে যে কোনো ফসলের জন্য আবহাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে ওই আবহাওয়াতে এটা কেমন হবে। কিন্তু শুধু আবহাওয়ার সাথে আছে আপনার দিবস দৈর্ঘ্য আছে, বাতাসের আর্দ্রতা আছে, অনেক কিছু আছে আর কি। এই যে আঙুরটা যখন তৈরি করুন, নিবিড় পরিচর্যার কথা আপনি বলেছেন, এই পরিচর্যাটা কেমন? কৃষক কতটা সময় এখানে দিতে হয় আঙুর? এটা একটু, যেহেতু আঙুর একটা হাই ভ্যালু ক্রপ, উচ্চ মূল্যের ফসল আমাদের কাজে, এটা পরিচর্যা তো একটু বেশি করতেই হবে, এবং পরিচর্যা অনুযায়ী এর থেকে আমরা রিটার্ন বা আর্থিকভাবে লাভবান হয়ে থাকে। এটা একটু পরিচর্যা বেশি লাগে, এবং আঙুরের রোগ বালাইও অন্য যে কোনো ফসলের চেয়ে বেশি, এবং যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে।
তবে একটা জিনিস কি যে অন্যান্য ফসলের মতো না, আঙ্গুর বাগান যদি একবার শুরু করতে পারি হয়তো 1-2 বছর কিংবা কোনো এক বছর হয়তো ভালো ফলন হলো না, কিন্তু পরিচর্যা চলতে থাকবে এবং আঙ্গুর অন্তত 10-20-30 বছর পর্যন্ত আমরা একটা বাগান থেকে ফলন পেতে পারি। মানে একই গাছ তবে এতটা রিস্ক না অন্যান্য ফসলের মতো। একই গাছ একবার লাগালে পারে, আর গাছের বয়স যত বাড়তে থাকবে তত কিন্তু আঙ্গুরের কোয়ালিটি ভালো হবে বা গুণগত মান বৃদ্ধি পাবে। তো আঙুরের চাষের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা মাচা করে চাষ করা হয়, ফলে এইটা একটা ঝুঁকি থাকে যে যদি একটা জমি আঙুরের চাষের আওতায় নিয়ে আসা হয় তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই নিয়ে আসা দরকার। হ্যাঁ, মাচা করে করতে হবে। তবে যে কথা বললেন যে মাচায় আঙ্গুর করলেও কিন্তু এর একটা মানে বিজ্ঞান ভিত্তিক যুক্তি আছে, আঙ্গুরের কোয়ালিটি ভালো হয় না। বিভিন্ন পদ্ধতি আছে গাছ লাগানোর, আমরা টেলিফোন লাইনের মতো করতে পারি কিংবা ইয়ে করতে পারি, ওই ওয়াই সিস্টেমে কাটা ট্রেলির সাথে আমরা আঙুর লাগাতে পারি। উদ্দেশ্য হচ্ছে যাতে রোদ্রটা পুরোপুরি আঙুরের গায়ে লাগে, কিন্তু মাচাই করলে পারে শুধু লতাই হয়ে যাবে। আর লতা হওয়া মানে আমি আগে বলেছি যে ফলের সাথে গাছের বৃদ্ধির একটা প্রতিযোগিতা থেকে যায় সব সময়, ছাঁটাই করাও সমস্যা হয়। তবে অনেক জাত আছে যেগুলো আপনার বংশাগতিকভাবেই বীজ হয় না, এগুলো মাচাই করা যেতে পারে। তবে আমার মনে হয় না যে এটা খুব একটা লাভজনক। বিদেশে যেখানে আঙুর হয় এখানে কিন্তু এরকম জাংলা বা ট্রেলি হিসাবে করা হয় না, তাদের ওই বাউনি সিস্টেম বা টেলিফোন লাইনের মতো করা হয় যাতে পূর্ণ সূর্যের আলো পুরোটাই পায়। নাজুল ইসলাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আশার বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। তো আরেকবার দেখছেন আশার বাংলাদেশ। বহু উচ্চফলনশীল জাতের ধানের উদ্ভাবক বগুড়ার বিজ্ঞানী নাজমুল হক শাহীন ঝড়, বৃষ্টি, খরা, লবণাক্ততা সহনশীল ও বিভিন্ন অঞ্চলের চাষের উপযোগী 850 জাতের ধান উদ্ভাবন করেছেন এই গবেষক। চাষিরা এসব জাতের চাষ করে ভালো লাভ পাবেন বলে আশাবাদী তিনি। ধানের ফলন বৃদ্ধি ও পরিবেশের প্রতিকূলতা থেকে রক্ষা, দুই দিক মাথায় রেখেই 19 বছর ধরে গবেষণা চালিয়ে আসছেন কৃষিবিদ ডক্টর নাজমুল হক শাহীন। টেকসই ধানের জাত উদ্ভাবনে নেত্রকোনার দুর্গাপুরের দোলা আমন জাত উন্নয়নে সফল হয়েছেন তিনি। কৃত্রিম সংকরায়ন করে দেশি ধানের এই জাত থেকে উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছেন এই গবেষক। ফলন বেশি হওয়ার পাশাপাশি প্রতিকূলতায় টিকে থাকার সব সহজাত বৈশিষ্ট্য থেকে গেছে এই সব জাতে। বিভিন্ন অঞ্চলের জন্য 850টি নতুন ধরনের জাত উদ্ভাবন করেছেন তিনি। লবণের পানি সেখানেও তাকে চাষ করা যাবে, লবণাক্ত মাটিতেও চাষ করা যাবে, এবং আপনার জলাবদ্ধ জমিতে এবং যেই এলাকাগুলো মানে জলমগ্ন হয়ে যায় সেখানেও এই ধানগুলো চাষ করা যাবে। এবং আমাদের বাংলাদেশের যেসব এলাকাতে আপনার খরা আছে এবং যেসব এলাকায় আপনার ঝড় ঝঞ্ঝা বেশি হয় সেই সব জমিতেও এই নতুন ধানের জাতগুলো আবিষ্কৃত জাতগুলো আপনার কৃষকরা চাষাবাদ করতে পারবে। নাজমুল হক শাহীনের ব্যক্তিগত প্রচেষ্টায় উদ্ভাবিত এসব জাতের মাঠ পর্যায়ের গড় ফলন বিঘায় 32 মণ। এদেশের আবহাওয়া ও মাটিতে চাষের উপযোগী বলে এতে সার কীটনাশকের খরচও লাগবে কম। এখানে নাইট্রোজেন সারের ব্যবহার কম লাগতেছে, পেস্টিসাইড খুব কম, যার ফলে কৃষকদের ধান চাষের ঝামেলা কম। এই ধানের সার কম লাগে আর পোকামাকড়ও কম। এবার ঝড় বৃষ্টিতে গাছগুলো খাড়া আছে। নতুন জাতের ধান করে আমরা পাইছি 30 থেকে 35 মণ, আমি নিজেই পাইছি। এই ধানগুলি সার লাগে কম, ভালো। আমন, আউশ ও বোরো 3 মৌসুমেই এইসব ধান চাষ করা যাবে বলে জানিয়েছেন উদ্ভাবক নাজমুল হক। নতুন জাতগুলো থেকে বিঘায় গড়ে 15,000 টাকা বেশি লাভ করতে পারবেন চাষিরা। গবেষণায় দেখা গেছে বিডি উদ্ভাবিত ধানে সর্বোচ্চ জিঙ্ক পাওয়া গেছে 22 ppm, আর এই নতুন জাতের ধানে সেখানে রয়েছে 46 ppm। বিশ্বে ধানের সর্বোচ্চ আয়রন পাওয়া গেছে 8 ppm, আর এই ধানে সর্বোচ্চ পাওয়া গেছে 58 ppm। শিশুদের বুদ্ধি বিকাশ এবং মানুষের সুস্থতার জন্য এই দুটি খনিজ খুবই জরুরি। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হাতীবান্ধা, গাবতলী, বগুড়া। বগুড়া স্টুডিওতে আছেন গবেষক নাজমুল হক শাহীন, আমরা কথা বলছি তার সঙ্গে। স্বাগত শাহীন, আমরা প্রথমেই জানতে চাইব যে এই যে বিভিন্ন জাতের ধান তৈরি করা, সেই গবেষণা করার আগ্রহটা আপনি কিভাবে পেলেন এবং এই কাজটির সঙ্গে কিভাবে সম্পৃক্ত হলেন? আসসালামু আলাইকুম।
আমি ডক্টর নাজমুল হক সাহেব 1990 সন থেকে যখনই আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি ওখানে ভর্তি হই, ওই সময় থেকে আমি কৃষকের মানে ফসলের মাঠে যাওয়া আসা করতাম। এবং ওই সময় আমি দেখলাম যে মানে কৃষকরা উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি ওনারা দেশীয় ধানের জাতের প্রতি অনেক আগ্রহী। তো কিন্তু আপনার ওই দেশীয় ধানের জাতের ক্ষেত্রে একটা সমস্যা ছিল যে ওদের আপনার খাদ্যমান ভালো, কিন্তু সেগুলো একটু ঝড় বৃষ্টি হলেই আপনার শুয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে আপনার সার দেওয়া সম্ভব হয় না। এখন যদি আমাদের জমিতে যে পরিমাণ খাদ্য উপাদান থাকে সেই খাদ্য উপাদানের সাথে অল্প কিছু যদি খাদ্য উপাদান যোগ করা হয়, সেই ক্ষেত্রে দেশি ফলনের ধানের জাতের ফলনটা বাড়ানো সম্ভব। তো সেই লক্ষ্যকে সামনে রেখেই আমি আমার গবেষণার কাজ আরম্ভ করি। 1997 সন থেকে আমি আপনার দেশি ধানের আপনার স্থানীয় জাত সংগ্রহ করে আমি সেগুলোকে আপনার উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করি এবং আপনার কৃত্রিম সংকরণের মাধ্যমে সেখান থেকে নির্বাচনের মাধ্যমে আমি আমার কাজ শুরু করি। এবং ওই সময় আমি আমার এই ধানের জাতের নিয়ে আমি আমার গবেষণা কাজটা এগিয়ে নিয়ে যাই। এই যে বলছেন যে দেশীয় জাতের ধানটা সংগ্রহ করার প্রক্রিয়াটা কি আমাদের জানাবেন? কারণ অনেকগুলি ধানের জাতের কথা আপনি বলছেন। সংগ্রহ করার প্রক্রিয়া আমি শুধু আমাদের এই বাংলাদেশে আপনার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হিসেব মতে প্রায় 12,000-এর উপরেরও আমাদের ধানের আর কি জাত আর কি ছিল এক সময়, এবং ওইগুলো আপনার ওই ধান গবেষণা সংগ্রহ করে এনেছে। আর যদি ব্যক্তিগতভাবে আমরা সংগ্রহ করতে চাই, তাহলে আমাদের কৃষকের মাঠ থেকে এই ধানের জাতগুলো সংগ্রহ করতে হয়। কিন্তু আমি শুধুমাত্র একটি ধানের জাত আর কি, যে দোলা আমন, ওটাকে আমি আপনার ওই দুর্গাপুর থেকে আমি এবং হোসনে আরগিস আমরা দুজন মিলে আমরা এই ধানের জাতটি সংগ্রহ করে আনি এবং একে আমি আমার গবেষণার মাধ্যমে উন্নয়নের চেষ্টা করি। এই যে গবেষণা কাজটি করছেন, এই গবেষণাটি কি আপনি ব্যক্তিগত উদ্যোগে করছেন নাকি অন্য কোনো প্রাতিষ্ঠানিক বিষয় আছে এর সঙ্গে? এখানে সম্পূর্ণ উদ্যোগটাই আমার ব্যক্তিগত অর্থায়নে, এবং এর সাথে আমার অনেক ছাত্র এবং অনেক কৃষক ওনারাও এটার সাথে আর কি ছিলেন। এবং বর্তমানে আনিসার রহমান নামে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিসার্চ, উনি আমার সাথে গত 2.5 বছর যাবৎ কাজ করতেছেন। আর সর্বোপরি আপনার কৃষি স্বাস্থ্য সেবা ক্লিনিক বাংলাদেশ নামে আমার একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, যেটা আপনার কৃষি এবং পরিবেশ নিয়ে আপনার বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসতেছে সুষুম, দুর্গাপুর, খুলনা, নীলফামারী, এখন আপনার বগুড়ায়। তো আমরা সেই কৃষি স্বাস্থ্য সেবা ক্লিনিক বাংলাদেশ এবং আমার ব্যক্তিগত উদ্যোগে আমি কাজটা চালিয়ে যাচ্ছি, অন্য কোনো অর্থায়ন আমাদের এখানে নেই। এই যে গবেষণাগুলির চলছে, এই গবেষণাগুলি যখন আপনারা একটা লক্ষ্যে পৌঁছে যান যে এটা এখন বাণিজ্যিকভাবে হয়তো চাষ করা সম্ভব, তখন কৃষকের কাছে গেলে কৃষক এইটা কিভাবে গ্রহণ করে? তাদের মধ্যে একটু সন্দেহ থাকে না যে এটা আসলেই এইরকম ফল দিবে কিনা? এবং এই যখন একটি ধানের জাত বা একটা প্রোডাক্ট যখন আপনার কৃষকের মাঠে যায়, ঠিক ওই সময় কৃষকরা অনেক রকমের সন্দেহের আবর্তে থাকেন যে এই ফলনটা সত্যিকার অর্থেই ওদের হাতে আসবে কিনা। তো সেই জন্য আমরা আপনার কৃষকের মাঠে আমরা ফলন পরীক্ষার মাধ্যমে ওনাদেরকে আমরা দেখিয়ে দিই যে আপনি এই ফসলটি থেকে বা এই ধানের জাতটি থেকে আপনি এরকম ফলন আশা করতে পারেন। এবং বর্তমানে বগুড়ার গাবতলীতে যেই আমি কৃষকের মাঠে আমার এই ধানের জাতগুলো 850টি ধানের জাতের ফলন পরীক্ষার জন্য দিয়েছি। তো আপনার সেখানে কৃষকরা ওনারা সবাই দেখেছেন যে আমি যে কৃষকদেরকে দিয়েছি, ওনারা নিজেদের পরিচর্যার মাধ্যমে ওনারা জমিতে যখন চাষ করলেন তখন তারা দেখলেন যে না, আসলে এই ধানের জাতটুকু ভালো, এবং ওনারা আরও অন্যান্য কৃষকদেরকে বললেন যে আপনারা এই জাতটা সামনেবার থেকে চাষ করতে পারেন। কিন্তু কৃষকরা যদি জাতটিকে যখন পছন্দ করে, ওই সময় আমরা সেটাকে আপনার জাত হিসেবে ছাড় করানোর জন্য আমার সামনে এগিয়ে নিয়ে যাই। কিন্তু এই ক্ষেত্রে আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কৃষি মন্ত্রণালয়, কৃষিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বীজ প্রত্যয়ন এজেন্সি এবং আপনার ন্যাশনাল সিড বোর্ড সবারই আপনার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি ধানের জাত আপনার বেরিয়ে আসে। এবং আমাদেরও সেই ধরনের একটা আশা আছে যে বর্তমান সরকার, কৃষিমন্ত্রী এবং
প্রধানমন্ত্রী অন্তত কৃষকের দিকে তাকিয়ে আমাদের এই ধানের জাতগুলোকে ওনারা এখান থেকে কিছু কিছু জাত, যেমন আমাদের 30টা আপনার কৃষি পরিবেশ অঞ্চল আছে, সেই পরিবেশ অঞ্চল অনুযায়ী ওনারা কিছু কিছু জাত এখান থেকে আপনার নির্বাচন করে নিয়ে ওনারা সেটাকে জাত হিসেবে ছাড়করণ করার জন্য আমাদেরকে অনুমতি দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন। কিন্তু তার চেয়ে বড় কথা হলো এই যে আপনার 850টি জাত এবং তার যেই মাতৃগাছের সাথে আপনার কৃত্রিম সংকরায়ন করে এই জাতগুলো উদ্ভাবন করা হয়েছে, সেটা আমাদের বাংলাদেশি ধানের জাত এবং এটা আমাদের বাংলাদেশের ধানের জাতীয় সম্পদ। আমি যদি এটাকে এখন যদি কৃষকের মাঠে যদি জাত হিসেবে আমি যদি ছেড়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার বাইরের কোনো দেশ বা অন্য কোনো প্রতিষ্ঠান আমার এখান থেকে এই ধানের জাতটাকে নিয়ে সেটা নিজের বলে সে বাজারজাত করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের আপনার ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি সেটা থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি আশা করতেছি এবং আমার যেটাই যে আমি ইচ্ছা করলে এখন এই ধানের জাতগুলো আমি ছাড়করণ করার জন্য আবেদন করতে পারি, কিন্তু আমি সেটা এখন করবো না এই কারণে, কারণ যেহেতু আমার বাংলাদেশের সম্পদ, সেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট আমার এই 850টি ধানের জাতকে জেনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে, যেমন আপনার জুটের জেনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে আপনার সমস্ত পৃথিবীতে প্রমাণ করেছে যে এই মানে পাটের জাতটা আমাদের এখানে। তো সেই হিসাবে আমি চাচ্ছি যে আমার এটা মানে জেনোম সিকোয়েন্স হওয়ার পর আমরা এটাকে বাজারে জাত হিসেবে ছাড়তে পারি। এই যে বাজারে ইতিমধ্যেই যারা কৃষকরা কাজ করছেন, আপনি যে বললেন যে 30টা অঞ্চল আছে, এই 30টা অঞ্চলে বিভিন্ন মানে আবহাওয়ায় যে একই ধরনের ফল পাওয়া যাবে কিনা সেটা কি আপনারা পরীক্ষা করার চেষ্টা করেছেন বা ইতিমধ্যে পরীক্ষা করেছেন? সেই হিসেবে আমরা আপনার যেমন আপনার জলমগ্নতা, তারপর আপনার এই লবণাক্ততা, তারপর আপনার খরা এবং আপনার শীত, এই কয়েকটি বিষয়ে আমরা আপনার আমাদের গবেষণা মাঠে আমরা এগুলা পরীক্ষা নিরীক্ষা করেছি এবং সেই ক্ষেত্রে তারা আশানুরূপ ফলাফল দেখিয়েছে। কিন্তু আপনার এই বিভিন্ন রকমের জমিতে উঁচু তারপর নিচু এবং বিভিন্ন ধরনের জমিতে আমরা এইবার আপনার করে দেখেছি, ফলন পরীক্ষা করে, যে আপনার ফলনের তেমন একটা তারতম্য হয় না। আপনার যদি সঠিক ব্যবস্থাপনা পায় তাহলে আপনার এই জাতগুলো আপনার সব ধরনের আবহাওয়ার সাথে টিকে থাকার মতো তাদের সক্ষমতা আছে। নাজমুল হক শাহীন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বগুড়া থেকে কথা বলছিলেন ডক্টর নাজমুল হক শাহীন। আমরা আশার বাংলাদেশের স্বাগত আরেকবার। দেখছেন আশার বাংলাদেশ। ঝিনাইদহের সদর উপজেলার রামনগর গ্রামে আলো ছড়াচ্ছেন জহির রায়হান নামে একজন মানুষ। অন্যকে সহায়তায় দারিদ্র্য বাধা হতে পারেনি তার। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, গরিব মানুষের সন্তানদের পড়ালেখা, প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো, কি না করেন জহির। মহৎ উদ্যোগের জন্য এলাকার মানুষও শ্রদ্ধার প্রাপ্য তিনি। ছোটবেলায় স্কুলে একবার গিয়েছিলেন বটে, তবে দারিদ্র্যের কারণে 2 মাস পরই ঝরে পড়তে হয় তাকে। এরপর জীবন চালাতে দিনমজুরি সহ নানা কাজ করতে হয়েছে তাকে। আয় কম হলেও মানুষের জন্য কাজ করতে যে কোনো সমস্যা হওয়ার নয়, তার প্রমাণ এই জহির রায়হান। কি না করেছেন জহির। কিশোর বয়সে শুরু করেন রং মিস্ত্রির কাজ। পরিবেশ রক্ষায় সচেতনতা গড়তে তখন থেকেই শুরু করেন নানা চেষ্টা। 1991 সাল থেকে রাস্তার পাশে ও শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করেন বৃক্ষরোপণ। নিজ হাতে এখন পর্যন্ত লাগিয়েছেন 4000 গাছ। বৃক্ষরোপণ আমি 4500 পর্যন্ত করছি, আর 6 জন ধরে পড়া ছাত্রছাত্রী শিক্ষাকরণের সহযোগিতা করছি। আসলে আমি 2 মাস স্কুলে গেছি, লেখাপড়া জানি না, তো আমার আমি চাই যে কোনো ছেলে মেয়ে যেন ছাত্রছাত্রী ধরে না পড়ে। এছাড়াও আমি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গাছে গাছে পাখিদের বাসা তৈরি করতেছে মাটির কলস দিয়ে। প্রথম দিকে গাছের চারা কিনে রোপণ করতেন জহির রায়হান। এখন বাড়ির পাশে তৈরি করেছেন নার্সারি। গাছের নিচে পথিকদের বিশ্রামের জন্য রাস্তার পাশে পাকা করে দিয়েছেন জায়গা। খাবার পানির জন্য বসিয়েছেন টিউবওয়েল। জহির রায়হান কাকা আমার লেখাপড়ার সমস্ত খরচ দেয়। আমি আশা করছি তার সমস্ত খরচ নিয়ে আমার লেখাপড়া আমি সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো এবং ভবিষ্যতে আমি মানুষের মতো মানুষ হতে পারবো। সে অনেক চেষ্টা করে আস্তে আস্তে গাছটা ফল আপ করে 47 শতক জমিতে সম্পূর্ণ গাছ তার অবদান। প্রতিটি প্রাণী তার কাছে গুরুত্বপূর্ণ। পাখির জন্য গাছে মাটির ভাড় ঝুলিয়ে তৈরি করে দিয়েছেন বাসা। অনেক মানুষকে সেই বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করেন। আমি এই বৃক্ষপ্রেমী মানুষটির তার যে বৃক্ষের প্রতি টান, তাকে আমি সাধুবাদ জানাই এবং আশা করব তার মতো আরও আগ্রহী হয়ে অনেক মানুষ বৃক্ষরোপণে এগিয়ে আসবেন এবং আমাদের পরিবেশ উন্নত হবে।
শারীরিক প্রতিবন্ধী 7 জনের বাড়িতে গাছের বাগান করে দিয়েছেন জহির রায়হান। 2 জন প্রতিবন্ধীকে কিনে দিয়েছেন ছাগল। 5 জন দুস্থ শিক্ষার্থীর লেখাপড়ার খরচও যোগাচ্ছেন তিনি। আমার জানা মতে সে অত্র অঞ্চলে একটা ভালো ছেলে, সামাজিক কাজের সাথে জড়িত থাকে। আমি তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। রং মিস্ত্রি জহির রায়হানের স্ত্রী আয় করেন সেলাইয়ের কাজ করে। দুজনের আয়ে সংসার চালিয়ে যে কটা টাকা থাকে তার সবই ব্যয় করেন অন্যের জন্য। বাড়িতে ক্ষুদ্র পরিসরে একটি পাঠাগারও করেছেন তিনি। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জহির রায়হান, আমরা কথা বলছি তার সঙ্গে। জহির, স্বাগত। আপনি ঝিনাইদহ থেকে এসেছেন, প্রথমে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে নানান ধরনের কাজ, আপনি নিজে স্কুলে যাননি, পড়াশোনা করেননি, কিন্তু অনেক শিশুকে পড়াশোনা করাচ্ছেন, এই কাজগুলি কেন করছেন, মানে কোন তাগিদ থেকে? আসলে আমি বুঝি যে আমি লেখাপড়া করতে পারিনি। 2 মাস স্কুলে যাওয়ার পরে কৃষকের কাজ আমার করতে হয়। তো নিজে মনে মনে ভাবলাম যে আসলে মানুষের জন্য মানুষ কিছু করা উচিত। আমরা শ্রেষ্ঠ মা হিসেবে আল্লাহ আমাদের পাঠাইছে। তো তখন থেকে আমি শুরু করি যে ঝরে পড়া ছাত্রছাত্রী আমি খুঁজি যে পাওয়া যায় কিনা। স্কুলে যাই, স্যাররা আমার দেয় যে এই ছাত্রদের তুমি নিতে পারো। এ পর্যন্ত আমি 6 জনকে লেখাপড়া খরচ চালাচ্ছি। আর এই যে গাছ লাগাচ্ছেন রাস্তার পাড়ে, যাতে মানুষ বিশ্রাম নিতে পারে তার ব্যবস্থা করতেছেন, এই জিনিসগুলি কিভাবে মাথায় আসে এই কাজগুলি করা যায়? আমাদের দেশে যে পরিমাণে জনসংখ্যা বাড়ছে, নগরায়ণ বাড়ছে, রোড বাড়ছে, বৃক্ষ কাটা পড়ে যাচ্ছে, আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হয়ে যাচ্ছে, আর পরিবেশটা দূষণ হয়ে যাচ্ছে। প্রত্যেকেই পরিবেশের জন্য কিছু করা উচিত, সেই হিসেবে আমি গাছ লাগিয়ে যাচ্ছি। এই গাছগুলি কোথায় লাগান? বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে, রোডে, আর বিশেষ করে যারা অসহায় মানুষ, প্রতিবন্ধী, যে আগামী দিনে গাছ লাগিয়ে দিই, যাতে ওই গাছ বিক্রি করে অনেক কিছু তারা করতে পারে। কি ধরনের গাছ লাগান? ফলজ, বনজ, দুই ধরনের গাছ। প্রতিবন্ধীদের জন্য যে গাছগুলি লাগান, সেটি কি তাদের বাড়ির আশেপাশেই লাগিয়ে দেন নাকি? বাড়ির আশেপাশে, তাদের প্রতিবন্ধীদের সামান্য জমি থাকলে থাকে গ্রামাঞ্চলে, তাদের বাড়িতে লাগিয়ে দিই গাছ। তখন তার পরিবারকে বলে আসেন যে এই গাছটা এই প্রতিবন্ধী বলে আপনাদের গাছ। আমি আবার বাড়িতে আবার দেখি, পরিচর্যা করে আসি। আচ্ছা, আপনি নিজে গিয়ে? আমি পরিচর্যা করে আসি। কত দিন পর্যন্ত পরিচর্যা? ওই 2-3 বছর পরিচর্যা করি, মানে গাছটা বাঁচা পর্যন্ত। তো এই যে কাজগুলি করছেন, গ্রামের মানুষ বা আশেপাশের মানুষ, তারা এটাকে কিভাবে দেখে? অন্য আরো কেউ কি এটাতে উৎসাহিত হচ্ছে? সত্য 80% মানুষ তো অবশ্যই ভালোবাসে। কিছু কিছু মানুষ খারাপ চোখে দেখতে পারে যে আমি তো একটা রং মিস্ত্রির মানুষ, আমিও করবো কেন, অনেক খারাপ হয়তো দেখতে পারে, কিন্তু 80-90% লোক খুব ভালোবাসে। কিন্তু মানে আপনি আপনার পেশার মধ্যে আছেন, সেই পেশার থেকেই হয়তো এটাতে খুব বেশি আয় না, কিন্তু তার মধ্য থেকে আপনি এই কাজগুলি করছেন, ফলে মানুষ নিশ্চয়ই আরো এগিয়ে আসে আপনার কাজটাতে। হ্যাঁ, অনেক গাছ লাগানোর ক্ষেত্রে সন্তুষ্ট হয়। তো অনেক মানুষ সন্তুষ্ট হয়। কিন্তু অনেকে আবার এর বিরোধিতাও করে। আচ্ছা, তো এই বিরোধিতা করে কিসের জন্য? রাস্তার পাশে থাকার, দেখা যাচ্ছে যে কারো জমির পাশে গাছ লাগানো, একটু ডাল পড়ছে, একটু ছায়া পড়ছে, আমি ওদের বলি যে আসলে তো তোমাদের একটু ক্ষতি হচ্ছে, কিন্তু এই গাছে অনেক অক্সিজেন যাচ্ছে, গাছ হচ্ছে অক্সিজেন ফ্যাক্টরি, আমাদের অনেক উপকার হয় গাছে। সামান্য ক্ষতি হলে কোনো সমস্যা না, আমি বলি। এমনি মানুষকে এই জিনিসগুলি বুঝান যে কি কি ক্ষতি হচ্ছে? আমি অনেকের বোঝাই যে তোমাদের যদি একটু সামান্য ক্ষতি হয়, আমাদের কিন্তু দেশের অনেক লাভ আছে। এখন একটা নার্সারি আছে আমরা দেখতে পেলাম, এই নার্সারিটায় কি কি গাছ আপনি তৈরি করছেন? বিভিন্ন ফলজ বনজ গাছের চারা আছে। আচ্ছা, এগুলি কি মানুষের মধ্যে বিতরণের জন্য? মানুষের জন্য বিতরণ করি। আমি খোঁজ করি যে কার বাড়ি, কার জমিতে গাছ লাগাবে, কার গাছ নেই, আমি গ্রাম খোঁজ করি। এই সেক্ষেত্রে কাদেরকে দেন সেটার ব্যাপারে কি আগে কোনো তালিকা তৈরি করেন? বেশিরভাগ দুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ, আচ্ছা, যারা অবহেলিত মানুষ সমাজে। আপনি যে কাজ করেন, রঙের কাজ করেন, হ্যাঁ, এবং আপনি বলেছেন যে আপনি পড়াশোনা করেননি, কিন্তু আমরা দেখেছি যে আপনি বাংলায় লিখতে পারেন। এটা কি কাজ করতে করতে শিখেছেন নাকি রঙের কাজ করতে করতে শিখেছি কাজ? আচ্ছা, মানে এগুলি মানে বর্ণগুলি না চিনলে পরেও আপনি লিখতে পারেন? হ্যাঁ, এখন অক্ষর চিনি, এখন অক্ষর জ্ঞান আছে। আচ্ছা আচ্ছা, তো এখানে
একটু জানতে চাই যে আপনার পরিবার বা আশেপাশের মানুষ আপনাকে কেমন সহযোগিতা করে? সহযোগিতা ওই ভালোবাসে আর কি মানুষ, তাছাড়া অর্থকড়ি দিয়ে পাড়ার মানুষ অত করে না। কিন্তু আপনার কাজটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা এগিয়ে আসে। এবং আমার বন্ধু বান্ধব আছে, জিল্লু আছে, সৌরভ আছে, মন্টু আছে, লিয়াকত মেম্বার আছে, মতিয়ার মামা আছে আমার। আপনার এই কাজগুলি নিয়ে আরো একটু জানবো একটা বিরতির পরে ফিরে এসে। আশার বাংলাদেশে নিচে আরেকটি বিরতি, ফিরছি একটু। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। জহির রাহান, আপনার কাছে আবার ফিরে আসবো যে এই যে কাজগুলি করেন এইগুলির মানে টাকার সংস্থান কিভাবে করেন? আমি তো রঙের কাজ করি, লেখা কাজ করি, তো লিখতে গেলে একটু ইনকাম বেশি হয়, আর যখন আছে রঙের কাজে একটু কন্ট্যাক্ট নেই, ইনকাম বেশি হয়। তো আমার ইনকাম করে আমার যেটা আছে সংসার চালিয়ে টাকা থাকে, আমার যে 6 জন শিক্ষার্থী আছে, আমার 2টা 8টা, আর পরিবেশ নিয়ে কাজ করে টাকাগুলো সব দেশের পিছনে খরচ করি। আচ্ছা, অতিরিক্ত যে আয় আসে সেটা পুরোটা দেশের জন্য কাজ করি। আমরা দেখেছি যে পাখির জন্য বাসা তৈরি করে দিচ্ছেন। এই পাখির বাসা তৈরি করলে যে পাখি আসবে এটা কিভাবে? আমি একদিন দেখছি যে এই পাখিটি গর্ত খুঁজে বেড়াচ্ছে, মানে এখন তো আসলে বড় বৃক্ষ নেই, গর্ত খুঁজছে। তাই আমি ভাবলাম যে হয়তো এই পাখিরা আছে গর্তই বাসা করে। তো আমি ভাবলাম যে তাহলে মাটির কলস বা যেদিকে দিন গাছে যে পাখিতে বাসা করে কিনা। তো যেদিন বানলাম পরের দিকে যে পাখি গাছে বাসা করেছে, ওখান থেকে শুরু করলাম মাটির গাছে গাছে মাটির কলস বাঁধা। তারপরে সেখানে এখন পাখিতে বাচ্চা তুলে ভালো লাগে, মানুষও দেখে, বাচ্চা যখন মাতে যখন আদার খায় মানে মাটির কলসতে বেরিয়ে আসে, দেখতে খুব ভালো লাগে। তাই এই যে বাচ্চারা পড়াশোনা করছে আপনার উদ্যোগে, তো ওরা মানে কোন ক্লাসে, কে কোন ক্লাসে পড়ে, তাদের কিরকম, তাদের মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি হতে চায়? আমার ইচ্ছা আছে যে আমি 8টিকে নিই, 8টিকে ছেলে ছাত্রছাত্রীরা নিই, যে তোমাদের আমি আয়ে পর্যন্ত খরচ চালাবো, তারপরে তোমরা স্বাবলম্বী হয়ে তোমাদের নিজের মতন তোমরা লেখাপড়া করতে পারবো। একটা ছেলে নিয়েছিলাম 6 থেকে, সে এখন আরএফএল কোম্পানিতে চাকরি করে। আর একটা মেয়ে নিয়েছিলাম জেসপির নামে, একটা মেয়ে, সেইবারে ইন্টার পরীক্ষা দিচ্ছে, ফাইনাল পরীক্ষা দিচ্ছে। আর হালিমা নামে একটা মেয়ে 80 পড়ে, তার সম্পূর্ণ খরচ আমি দিচ্ছি। শিমলা নামে একটা মেয়ে পড়ে হামিরহাটি, আর একটা ছেলে সোহাগ নামে ধোবাবিলে, আর একটা ছেলের না সাইদ ভবানীপুর, গড়ে 6টা। তারা এখন পড়াশোনা করছে। যে আরএফএল এ চাকরি করে সে এখন যোগাযোগ রাখে আপনার? হ্যাঁ, যোগাযোগ, কথা বলে না। আচ্ছা, এই যে কাজটি আপনি খুব ছোট আকারে শুরু করেছিলেন, সেটাকে আরো বড় করার কোনো পরিকল্পনা আছে যাতে পুরো এলাকাটার মধ্যে এই কাজটা ছড়িয়ে? হ্যাঁ, মানে আমার যতদিন সাধ্য আছে ততদিন আমি আমার কাজ আমি চালিয়ে যাব। আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই দেশের জন্য কাজ করা উচিত। আসলে আমরা তো পৃথিবীতে কেউ বাঁচতে আসিনি, কেউ বাঁচবো না, তো কিছু রেখে দেওয়া উচিত। নিশ্চয়ই আপনার এই কাজগুলি থেকে যাবে, সেটি আপনার লক্ষ্য? আমার কাজ মানে প্রত্যেকেই মানে কাজটা মানে আগামী প্রজন্মের জন্য কিছু রেখে দেওয়া উচিত। আমরা যখন পৃথিবীতে আসি, আসলে পৃথিবীতে তো গুছিয়ে যেতে না যেতে পারি, তাহলে তো নতুন প্রজন্ম আসলে মানে ভাববে নাকি। এই যে কথাটা, এইটা আপনার এলাকার মানুষকেও কি আপনি উদ্বুদ্ধ করেন তারা এই ধরনের কাজ করে? এটা আপনাকে দেখে অন্য? আমি আছে ওই উঠান বৈঠক করি, বিভিন্ন বাজারে যে আমি জলবায়ু সম্পর্কে কথা বলি, পরিবেশ নিয়ে কথা বলি, ছাত্রছাত্রী নিয়ে কথা বলি, বিভিন্ন বাজারে। এই যে কথাগুলি বলেন, এগুলি সম্পর্কে আপনি জানেন কোথা থেকে? আমি একটু বইটই পড়ি আর কি। আচ্ছা, একটু বইটই পড়ি, বইটি পড়ে সেইটা যে তথ্য আপনি জানছেন সেটা আবার অন্যদের আমি বলি আর কি, যে মানুষকে একজনের ভিতরে একটা কিছু আছে, এটা আর কি আরেকজনকে জানানো উচিত। আচ্ছা, আমি আরো শীতকালে দুস্থ মানুষের শীত বস্ত্র দিই, ঈদে আসলি সীমায় চিনে দিই। মোটামুটি সারা বছরই কিছু না কিছু কাজের মধ্যে কিছু না কিছু থাকে। টিউবওয়েল পেতে দিই, মোড়ে গরিব মাসে টিউবওয়েল দিই। তো এই সবকিছু কাজ করার ক্ষেত্রে আপনার পরিবারের সদস্যরা তারা এটাকে কিভাবে দেখে? আপনার স্ত্রী কিভাবে দেখে? আমার স্ত্রী যদি ভালো না হতো আমি আসলে কাজ করতে পারতাম না। সে খুব ভালো মনের মানুষ, সে আমার আরো উৎসাহ দেয়। আচ্ছা, এবং আপনার আত্মীয় স্বজনরা কেউ কিছু বলে না। আচ্ছা, সবাই সহযোগিতাই করে? সবাই সহযোগিতা করে। শেষ কোনো কিছু বলবেন যে এই জিনিসটা, এই ধরনের কাজ এগিয়ে নেওয়ার জন্য মানে মানুষের উদ্যোগটা কেমন হওয়া উচিত? আসলে আমরা তো দুর্বল মানুষ, অর্থহীন মানুষ, যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু এই কাজে এগিয়ে আসা ভালো, দেশের জন্য কাজ করা ভালো।
ওই একটা কথা আছে যে দেশ আমাকে কি দিল, যে বড় কথা না, আমি দেশের জন্য কি দিলাম, সেটার দিকেই সেটার দিকে করা বললাম। কি কে বললো এটা না, এই আছে ডেল কার্নেগি একটা কথা বলেছে যে মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন, দোষ নিয়ে নয়। আমাদের অবশ্যই গুণ নিয়ে প্রতিযোগিতার ভিতরে যাওয়া দরকার, সেটাই আপনি সবাইকে পরামর্শ দিচ্ছেন। জহির রায়হান, আপনি এসেছেন এবং এই যে কাজ করছেন সেটার জন্য আপনার প্রতি অবশ্যই সারা দেশের তো আমরা কৃতজ্ঞ এবং আমরা চাই যে এই কাজগুলি আরও এগিয়ে যাক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এ ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।